এই চ্যানেলটি সাধারণ জ্ঞানের জন্য শুধুমাত্র তথ্যমূলক কন্টেন্ট প্রদান করে। এখানে প্রদত্ত তথ্য কোনো পেশাদার পরামর্শের বিকল্প হিসাবে বিবেচিত নয়। ব্যক্তিগত পরামর্শের জন্য সর্বদা একজন যোগ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। এই চ্যানেলের নির্মাতা প্রদত্ত তথ্যের ব্যবহার বা নির্ভরতার কারণে সৃষ্ট কোনো ক্ষতি, লোকসান বা দাবি সম্পর্কিত দায়বদ্ধ নয়। সমস্ত কন্টেন্ট যেমন ভিডিও, ছবি এবং অডিও কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। অনুমোদিত ব্যবহার বা পুনঃউৎপাদন নিষিদ্ধ। চ্যানেলে তৃতীয় পক্ষের কন্টেন্ট থাকতে পারে, যার জন্য নির্মাতা দায়ী নয়। চ্যানেলটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে এবং লিঙ্কগুলির মাধ্যমে কেনাকাটার জন্য নির্মাতা কমিশন পেতে পারেন। এই ডিসক্লেমার কোনো নোটিশ ছাড়াই পরিবর্তিত হতে পারে। গত কয়েক দশক ধরে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে অভিবাসন একটি উল্লেখযোগ্য প্রবণতা হয়ে উঠেছে। বিশেষ করে এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে ৫ই আগস্ট ২০২৪-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর। এই ঘটনার ফলে সমস্ত বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রবণতা বাড়ছে এবং এর ফলে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু জনগণ পালিয়ে ভারতে চলে আসতে চাইছে। যদিও দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে ধীরে ধীরে। অনেক হিন্দু পরিবার ভালো জীবনের আশায় তাদের জমিজমা বিক্রি করে ভারতে চলে আসছে। তবে যেসব পরিবার সবকিছু ছেড়ে ভারতে চলে আসছে তাদের বেশিরভাগ পরিবার আজ দিশেহারা। এই অভিবাসন উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ফেলছে। এই ভিডিওতে আমরা অভিবাসনের মূল কারণগুলি অন্বেষণ করব। এর মধ্যে রয়েছে ধর্মীয় নির্যাতন, অর্থনৈতিক সুযোগের অভাব, সামাজিক নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক অস্থিরতা। এছাড়া আমরা ভারতে অভিবাসীদের অভিজ্ঞতা সম্পর্কেও আলোচনা করব। এর মধ্যে রয়েছে তাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ এবং সুযোগ। অবশেষে আমরা এই প্রবণতার দীর্ঘমেয়াদী প্রভাবগুলি বিবেচনা করব। এর মধ্যে রয়েছে উভয় দেশের জন্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিণতি। আর থাকবে যারা ভারতে চলে যেতে চাইছেন তাদের জন্য কিছু আগাম সতর্কতা, যাতে তারা ভারতে গিয়ে অসুবিধার সম্মুখীন না হন। সরকারি হিসেব অনুযায়ী ১৯৯১ সালের জনগণনায় পূর্ববঙ্গে হিন্দু জনসংখ্যা ছিল ৩৩%। ভারত ভাগের আগে ১৯৪১ সালের জনগণনায় সেই জনসংখ্যা হয়ে দাঁড়ায় ২৮%। ভারত ভাগের পর তা কমে দাঁড়ায় ২২%। এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭৪ সালের জনগণনায় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা দাঁড়ায় ১৩.৫%। এবং বর্তমানে ২০২২ সালের জনগণনায় তা এসে দাঁড়ায় মাত্র ৭.৯৫%। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে প্রিয়জনদের কাছে পৌঁছে দিন। এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান, তাতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব এবং এটি আমাদের ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সহায়ক হবে। চলুন এখন হিন্দুদের ভারতে অভিবাসনের কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করি। প্রথম কারণ হল সামাজিক বৈষম্য। হিন্দু সম্প্রদায় প্রায়শই সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়, বিশেষ করে যেখানে হিন্দু জনসংখ্যা কম। বিভিন্ন সময় হিন্দুদের মন্দির, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে তাদেরকে সামাজিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়। এইসব ঘটনাগুলো হিন্দু প্রধান অঞ্চলের হিন্দুদেরও আতঙ্কিত করে তোলে। অনেক হিন্দু পরিবার তাদের জমি ও সম্পত্তি জবর দখলের শিকার হয়। প্রভাবশালী ব্যক্তিরা বা গোষ্ঠীগুলি হিন্দুদের জমি দখল করে তাদেরকে উচ্ছেদ করতে বাধ্য করে। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবগুলোতে প্রায়শই বাধা সৃষ্টি করা হয়। মন্দিরে পূজা অর্চনা করতে বা ধর্মীয় উৎসব পালন করতে গেলে হামলার শিকার হতে হয়। অনেক সময় সামাজিক মাধ্যম বা স্থানীয় ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। কিছু উগ্রবাদী গোষ্ঠী বা ব্যক্তিরা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মিথ্যা অভিযোগ তুলে হিংসার উস্কানি দেয়। দ্বিতীয় কারণ অর্থনৈতিক বৈষম্য। হিন্দু সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই কর্মসংস্থানে বৈষম্যের শিকার হন। সরকারি ও বেসরকারি চাকরিতে তাদের সুযোগ সীমিত। ভারতের সংখ্যালঘুদের ক্ষেত্রে চাকরি বাকরি ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য আলাদা কোটা রয়েছে, যা বাংলাদেশে নেই। প্রায়শই ধর্মীয় পরিচয়ের কারণে তারা চাকরি পেতে সমস্যায় পড়েন। তবে শিক্ষিত হিন্দুরা শিক্ষকতা পেশায় অনেক স্থানে এখনও তাদের অবস্থান ধরে রেখেছেন। কিছু অঞ্চলে হিন্দু ব্যবসায়ীরা প্রায়শই ব্যবসা পরিচালনায় বাধার সম্মুখীন হন। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট করা হয়, যা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। তৃতীয় কারণ রাজনৈতিক বৈষম্য। হিন্দু সম্প্রদায় রাজনৈতিক ক্ষেত্রে প্রায়শই উপেক্ষিত হন। বিভিন্ন রাজনৈতিক দলে তাদের প্রতিনিধিত্ব কম এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ সীমিত।
নির্বাচনের সময় হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। এই সময় তাদের ভোট দানে বাধা সৃষ্টি করা হয় এবং প্রায়শই তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। চতুর্থ কারণ আইন ও বিচার ব্যবস্থার বৈষম্য। হিন্দু সম্প্রদায় প্রায়শই আইন এবং বিচার ব্যবস্থার পক্ষপাতিত্বের শিকার হয়। তাদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাগুলি প্রায়ই কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলির সুষ্ঠু বিচার প্রায়শই হয় না। অনেক ঘটনায় অপরাধীরা শাস্তি থেকে বেঁচে যায়, যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে হতাশা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি করে। সরকারি উন্নয়নের নামে হিন্দু জমি অধিগ্রহণ। বাংলাদেশে সরকারি উন্নয়নের নামে অনেক সময় বেছে বেছে হিন্দুদের জমি অধিগ্রহণ করা হয় এবং তাদের উচ্ছেদ করা হয়। বিভিন্ন এলাকায় এক্সপোর্ট প্রসেসিং জোন নির্মাণ, কলকারখানা, রাস্তাঘাট ও রেল লাইন নির্মাণের জন্য হিন্দুদের জমি অধিগ্রহণ করা হয়েছে এবং এই অধিগ্রহণ এখনও চলছে। এসব জমিতে কলকারখানা নির্মাণ করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে, কিন্তু এর ফলে স্থানীয় হিন্দু পরিবারগুলো তাদের পূর্বপুরুষের জমি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে। তাই এই সব এলাকার হিন্দুরা বাধ্য হচ্ছে ভারতে আশ্রয় নিতে। তবে যারা বাংলাদেশে রয়ে যাচ্ছে, জমি হারানোর ফলে সেই হিন্দু পরিবারগুলি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। তাদের আয়ের প্রধান উৎস তাদের জমি, আর এই জমি সরকারি অধিগ্রহণের ফলে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে এবং তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা হচ্ছে। ভারতে কর্মসংস্থানের সুযোগ। ভারতের অর্থনীতি বাংলাদেশ থেকে অনেক বড় এবং বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ভারত জুড়ে বিভিন্ন শিল্প ও বাণিজ্য কেন্দ্র রয়েছে, যেমন মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ ইত্যাদি। এসব শহরে চাকরির সুযোগ এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত। এছাড়া ভারতে মানসম্মত শিক্ষা ব্যবস্থার কারণে উন্নত শিক্ষার সুযোগ পাওয়া যায়, যা তাদের ভবিষ্যতের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ায়। এই সব কারণে বাংলাদেশের উদ্বাস্তু হিন্দু জনগণ ভারতে আশ্রয় নিতে আগ্রহী। তবে যারা ইতিমধ্যে ভারতে আশ্রয় নিয়েছে ভালো জীবনের আশায়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আজ সংগ্রাম করে বেঁচে আছে। ভারতে আশ্রয় নিয়ে নতুন জীবন শুরু করার পর তাদের নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই চ্যালেঞ্জগুলো নিয়ে বিশদভাবে বিশ্লেষণ করব। ভারতে এসে তারা প্রথম যে সমস্যার মধ্যে পড়ে, তা হল অর্থনৈতিক সমস্যা। ভারতে আশ্রয় গ্রহণের পর হিন্দু সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই কাজের অভাবে ভোগেন। দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার অভাবে তারা উপযুক্ত কাজ খুঁজে পেতে সমস্যায় পড়েন। কাজ পাওয়া গেলেও তা অনেক সময় অস্থায়ী ও কম বেতনের হয়। বিশেষ করে ভারতে কাজের জন্য নাগরিকত্বের প্রমাণসহ বিভিন্ন রকম নথি, যেমন শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতার প্রামাণ্য নথি ইত্যাদি দরকার হয়, যা তারা দিতে পারে না। তাই তারা প্রায়শই ছোটখাটো ব্যবসা বা শারীরিক পরিশ্রমের কাজে নিয়োজিত হন, যা তাদের আর্থিক অবস্থাকে আরও কঠিন করে তোলে। নতুন দেশে এসে উপযুক্ত বাসস্থান পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বা ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হন। বাড়ি ভাড়া ও সংসারে অন্যান্য খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খান। বাসস্থানের অভাবে তাদেরকে ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়, যা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয় সমস্যা হল সামাজিক সমস্যা। নতুন পরিবেশে এসে তারা স্থানীয় সমাজের সাথে মেলবন্ধন করতে সমস্যায় পড়েন। ভাষা, সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতি ভিন্ন হওয়ার কারণে তারা নিজেদের বিচ্ছিন্ন মনে করেন। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতা পাওয়া তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তারা প্রায়ই বৈষম্য ও অবজ্ঞার শিকার হন। নতুন দেশে এসে তারা নিজেদের পরিচয় ও সংস্কৃতি রক্ষায় সমস্যায় পড়েন। প্রায়ই তারা নিজেদের ঐতিহ্য ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারলেও তা অনেক ক্ষেত্রেই সীমিত থাকে। নিজেদের শিকড় এবং ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে মানসিকভাবে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। ভারতে আশ্রয় নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট খোলা, শিক্ষা, চিকিৎসা ও চাকরির ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণ করতে হয়, যা অনেক ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়ায়। অনেকের কাছে প্রয়োজনীয় নথি বা দলিল না থাকার কারণে তারা পরিচয়পত্র পেতে সমস্যায় পড়েন। সরকারি পরিচয়পত্র পেতে বিভিন্ন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়া জটিল এবং দীর্ঘ সময় ধরে চলে, যা মানসিক চাপ সৃষ্টি করে। অনেকের কাছে জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি না থাকার কারণে তারা সরকারি পরিচয়পত্র পেতে ব্যর্থ হন। এই নথিগুলি সংগ্রহ করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। স্থানীয় প্রশাসনের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার কারণে পরিচয়পত্র পেতে সমস্যায় পড়েন। অনেক সময় তাদের আবেদন প্রক্রিয়ায় অবহেলা করা হয় বা ঘুষ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।
তাই তারা বেআইনিভাবে বা ঘুষ দিয়ে পরিচয়পত্র তৈরি করার জন্য চেষ্টা করেন। যদিও এই বেআইনি কাজকর্ম বাংলাদেশ থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশের সুযোগ তৈরি করে দেয়, যা ভারতে তাদের নিজেদের বসবাসের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এবার চলুন বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিন্দুদের ভারতে অভিবাসনের ফলে উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদী সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কী কী পরিণতি হতে পারে তা বিশ্লেষণ করা যাক। প্রথমে আসি সামাজিক প্রভাব নিয়ে। অভিবাসনের ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে হিন্দু জনগোষ্ঠীর বৃদ্ধি ঘটবে, যা স্থানীয় সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সামাজিক চাপ এবং সংঘর্ষ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যদি তাদের সংস্কৃতি এবং জীবনযাপনের মধ্যে পার্থক্য থাকে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক পরিষেবার উপর অতিরিক্ত চাপ পড়তে পারে, যা ইতিমধ্যে জনসংখ্যা বৃদ্ধির কারণে চাপে আছে। আর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর প্রস্থান দেশের সামাজিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের কিছু অঞ্চলে জাতিগত এবং ধর্মীয় ভারসাম্য নষ্ট হতে পারে, যা ভবিষ্যতে সাম্প্রদায়িক সংঘর্ষের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারে। এবার আসি অর্থনৈতিক প্রভাব নিয়ে। উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য ভারতের অর্থনীতির উপর আর্থিক চাপ বৃদ্ধি পাবে। কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে, বিশেষত নিচের স্তরের চাকরির ক্ষেত্রে। উদ্বাস্তুদের অবদান ভারতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাবও ফেলতে পারে, যেমন সস্তা শ্রম সরবরাহ। আর বাংলাদেশের অর্থনীতি থেকে নির্দিষ্ট সংখ্যক শ্রমিক এবং কর্মীর প্রস্থান অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারে। প্রবাসী অর্থায়ন হ্রাস পেতে পারে, কারণ অভিবাসিত ব্যক্তিরা তাদের আয় ভারতের দিকে স্থানান্তরিত করতে পারে। এবার আসা যাক রাজনৈতিক প্রভাব সম্পর্কে। ভারতে অভিবাসন একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে, যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। উদ্বাস্তুদের জন্য বিশেষ আইন এবং বিধান প্রণয়নের প্রয়োজন হতে পারে, যা রাজনৈতিক দলগুলির মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে। আর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর প্রস্থান দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরে শক্তি ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উদ্বাস্তু ইস্যু নিয়ে বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক হিন্দু ভারতে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। ভারতে আসার আগে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে তারা এখানে এসে অসুবিধার সম্মুখীন না হন। যেমন আইনগত দলিলপত্র সঠিক রাখা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় আইনগত দলিলপত্র সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ভারতে আশ্রয়ের ক্ষেত্রে প্রাথমিক প্রয়োজনীয়তা হতে পারে। ভারতীয় ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। বৈধ পথে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করা ভবিষ্যতে সমস্যার সম্ভাবনা কমিয়ে দেবে। ভারতে আশ্রয় নেওয়ার পরবর্তী সময়ে আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয়, তাই কিছু সঞ্চয় সঙ্গে রাখা উচিত। বাংলাদেশে থাকা সম্পত্তি এবং সম্পদ সঠিকভাবে বিক্রি করা বা বন্ধক রাখা উচিত, যাতে ভারতে এসে আর্থিক সংকটে পড়তে না হয়। ভারতে যদি কোনো আত্মীয় বা পরিচিত জন থাকে, তাহলে তাদের সাথে আগে থেকেই যোগাযোগ রাখা উচিত। তারা আপনাকে প্রাথমিক সহায়তা প্রদান করতে পারেন। ভারতে কিছু হিন্দু ধর্মীয় ও সামাজিক সংস্থা রয়েছে যারা উদ্বাস্তুদের সহায়তা করে। তাদের সাথে আগে থেকেই যোগাযোগ রাখা উপকারী হতে পারে। ভারতে আশ্রয় নেওয়ার পরে কোথায় থাকবেন, কি করবেন, তা আগে থেকেই পরিকল্পনা করা উচিত। শহর বা গ্রামের কোথাও অবস্থান করলে স্থানীয় প্রশাসনের সহায়তা পাওয়া সহজ হবে তা নির্বাচন করুন। ভারতের আইন এবং নিয়ম কানুন সম্পর্কে ধারণা রাখা উচিত। বিশেষ করে যারা উদ্বাস্তু হিসেবে প্রবেশ করছেন তাদের জন্য বিশেষ কিছু আইন থাকতে পারে। পরিবারের শিশুদের শিক্ষার জন্য প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত রাখা উচিত, যাতে ভারতে এসে তারা সহজেই বিদ্যালয়ে ভর্তি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট সঙ্গে রাখা গুরুত্বপূর্ণ, বিশেষত যদি কোনো দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। ভারতের সরকার থেকে বৈধভাবে ভিসা বা অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আসা উচিত। অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করলে ভবিষ্যতে বৈধতা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারে। ভারতের ভাষা, সংস্কৃতি এবং সমাজের সাথে পরিচিত হওয়া উচিত, যাতে নতুন পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নেওয়া যায়। ভারতে হিন্দুদের ধর্মীয় এবং সামাজিক উৎসব সম্পর্কে জানা উচিত, যা নতুন সমাজে একাত্ম হতে সাহায্য করবে। হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। ভেবেচিন্তে, সময় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সিদ্ধান্ত নিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে দয়া করে ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে আরও মানুষ এটি দেখতে পারে। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।